বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও সাম্প্রতিক নানা তথ্য নিয়ে আলোচনা ও বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সাব্বির আহমেদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন তানভীর হোসেন, উন্নয়ন কর্মী। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই এবং এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই মূলত আমরা আলোচনা করব আপনাদের সাথে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের কারণে প্রতিদিন 2500 কোটি টাকার আমদানি রপ্তানি ব্যাহত হচ্ছে উল্লেখ করে চলমান অচল অবস্থা নিরসনে শনিবারের মধ্যে আলোচনা করে সমাধান চান ব্যবসায়ী নেতারা। যৌথ সংবাদ সম্মেলন করেছে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই সহ বাংলাদেশের বিভিন্ন শীর্ষ বাণিজ্যিক সংগঠনগুলো। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এনবিআর এর অচল অবস্থায় দৈনিক 2500 থেকে 2600 কোটি টাকার দ্বিপাক্ষিক বাণিজ্য ক্ষতির মুখে পড়ছে। তুলনামূলক ছোট কারখানা বন্ধ হয়ে পড়ার শঙ্কায় আছে। বিসিআই সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী বলেন, দেশের আমদানি রফতানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পোর্টে, বিমানবন্দরে আমদানি ও রফতানিযোগ্য পণ্য পড়ে থাকায় বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে এবং দাবির প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান তাকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয়েছে এই যৌথ সংবাদ সম্মেলন থেকে। এরপর আরেকটি তথ্য তা হচ্ছে আমেরিকার সঙ্গে পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে সবশেষ আলোচনাটি হয়। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং আমেরিকার পক্ষে নেতৃত্ব দেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্র্যান্ডন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক বাণিজ্য নীতি বিষয়ক প্রধান ডক্টর খলিলুর রহমান বলেন, আমাদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার ব্যাপারে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি তথ্য তা হচ্ছে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে ভারতের নতুন নিষেধাজ্ঞার পর দেশটিতে বাংলাদেশের পণ্য রফতানি নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে এমন একটি প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে স্থলবন্দর ব্যবহার করে পোশাকের পর এবার পাট ও পাটজাত পণ্য রফতানির সুযোগ বন্ধ হওয়ার কারণে বাংলাদেশি বেশি ক্ষতির শিকার হতে পারে বলে বিশ্লেষকদের কেউ কেউ ধারণা করছেন। বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ও রাজবাড়ী জুট মিলসের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন বলেছেন, ভারতের নতুন সিদ্ধান্তের প্রভাব দেশের পাট শিল্পে কতটা পড়বে সেটি তারা বিশ্লেষণ করছেন। ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সাবেক সদস্য ও বাণিজ্য বিশ্লেষক মোস্তফা আবিদ খান বলেছেন, স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশি পণ্যের রফতানি বন্ধ হলে সেটি নৌপথে রফতানি করে পোষানো খুব কঠিন বিষয় হবে। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলছেন, রাজনৈতিক টানাপোড়েনের কারণেই এসব পাল্টাপাল্টি পদক্ষেপ হচ্ছে যা বাংলাদেশের জন্যই বেশি ক্ষতিকর হবে। সবশেষ আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে রাশিয়া অধিকৃত ইউক্রেনের অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করেছে কিভ। আর এই চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন। এই খবরটি রয়টার্সের কাছে থাকা নথি অনুযায়ী ইউক্রেনের নয়াদিল্লি দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চলতি বছর একাধিক চিঠি পাঠিয়েছে। ওইসব চিঠিতে রাশিয়ার কফকাস বন্দর থেকে আমদানিকৃত 1.5 লাখ টনের বেশি চুরি করা গম প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। ভারতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলেক্সান্ডার পোলিশচুক তিনি বলেন, চিঠির বিষয়ে ঢাকা কোনো জবাব দেয়নি, যার জন্য ইউক্রেন এখনও বিষয়টি ইউতে উত্থাপন করবে। আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ার গমের সঙ্গে অধিকৃত ইউক্রেনের যে গম সেটি মিশিয়ে রপ্তানি করা হচ্ছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে দাবি করেছে রয়টার্স। তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, রাশিয়ার অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না, বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না। এই ছিল কিছু তথ্য। আমি একটু শুরুতে আসি ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমরা যদি দেখি যে রণবীর জয়সওয়াল তিনি গতকাল বলেছেন যে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী ভারত। আচ্ছা, আবার এদিকে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে ভারত নতুন করে নিষেধাজ্ঞা দিল একদিনের ব্যবধানে, যেটা আমরা দেখতে পারলাম। এর মানে কি ভারত কি বলতে চাচ্ছে যে তাদের দৃষ্টিতে আলোচনার অনুকূল পরিবেশ নেই
এটা কি কোনো নির্দিষ্ট দলের সরকার নেই সেই জন্য, নাকি সাধারণ মানুষের ভোটে নির্বাচিত কোনো সরকার নেই সেই জন্য তারা মনে করছে? যদি এমনটা মনে করে থাকে, নাকি অন্তর্বর্তী সরকারের সাথে যে তাদের সম্পর্কের দূরত্ব, যে সম্পর্কের জায়গাটি মেরামত করা প্রয়োজন, সেই জায়গাটি এখনো ঠিক করতে পারছে না ভারত এবং বাংলাদেশ? ডক্টর সাব্বির আহমেদ, কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই বলতে চাই যে 5ই আগস্টের পরে, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ দৃশ্যত দুই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছে। তার প্রথম চ্যালেঞ্জটি হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা, সুশাসনের বিষয়গুলোকে সুনিশ্চিত করা। আর 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে। অর্থনৈতিক চ্যালেঞ্জটি শুধুমাত্র ডোমেস্টিক ক্ষেত্রেই বিস্তৃত তা কিন্তু নয়। আমরা অর্থনৈতিক চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি যে কথাগুলো বললেন ইতিমধ্যে, যে ভারতের সাথে বাংলাদেশের যে নিষেধাজ্ঞা, ভারত বাংলাদেশের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে, বিশেষ করে আমদানির বিষয়ে, সেটি শুনলাম আমরা, এবং একই সাথে ইউক্রেনের বিষয়ে শুনলাম। তো এগুলো আসলে এখন এই দুটি চ্যালেঞ্জ বাংলাদেশকে খুব জটিল পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে, আমি আমি যেটা মনে করি আর কি। তো আমার মনে হয় যে ভারত বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে তার সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে, এটি শুধু ভারত নয়, অন্যান্য দেশগুলো আসলে আমরা সামগ্রিকভাবে দেখতে পাচ্ছি তারা যে ডে টু ডে তাদের যে রুটিন যে সম্পর্ক, সেই সম্পর্কের বাইরে যে লং টার্ম ধরেন বিনিয়োগের সম্পর্ক, এই ধরনের সম্পর্কের ক্ষেত্রে তারা অবশ্য আপনার একটি নির্বাচিত সরকারকেই প্রেফার করবে বলে মনে হচ্ছে, যেটা আমরা চীনের ক্ষেত্রেও লক্ষ্য করছি, যে চীনে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক করতে চাচ্ছে। তো সেই সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে আপনার তারা আমি আমি যে যে ইঙ্গিতটা আমি চীনের দিক থেকে পাচ্ছি, যে চীনও হয়তো চাচ্ছে না যে এই অনির্বাচিত সরকারের আহ সাথে কোনো সম্পর্ক, মানে কোনো সাস্টেনেবল সম্পর্ক যেতে, সেজন্য তারা একটা নির্বাচিত সরকারের জন্যই অপেক্ষা করছে। এবং আমার মনে হয় যে যদি ভারতের ক্ষেত্রেও হয়তো সেটাই ঘটবে। এবং এই সম্পর্কের আরেকটা বড় চ্যালেঞ্জ, যে বিগত সময়ে আমরা দেখেছি যে বিগত সরকার, মানে শেখ হাসিনার যে সরকার, সেই সরকার বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা যে ব্যালেন্সটা মেনটেইন করতো, এই ভারসাম্য রক্ষার বিষয়টি কিন্তু এখনো বাংলাদেশের জন্য আমার মনে হয় খুব বাস্তব ধর্মী একটা আহ বিষয় বলে বিবেচিত হবে। তবে আপনি যে প্রশ্নটা করলেন সেটা আমি সর্বশেষে যে কথাটা বলতে চাই, যে অনুকূল পরিবেশ বলতে আসলে ভারত যেটা বোঝাতে চাইছে, আমার মনে হয় সেটা কিন্তু নির্বাচিত সরকার কেই তারা মিল করছে। নির্বাচিত সরকার হলেই বরং দুই পক্ষের মধ্যে যে আইস ব্রেকিংটা হবে বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে। তানভীর হোসেন, একই বিষয়ে আপনি যদি বলতেন। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে যে ইকোনমির কথা আমরা বলি সেটা তো আসলে পলিটিক্যাল ইকোনমি। সো পলিটিক্স ইজ দেয়ার। যেটা হয়েছে যে প্রথম থেকেই শেখ হাসিনার সরকারকে উৎখাত করার শুরু থেকেই এখানে একটা ভারত বিরোধী প্রোপাগান্ডা দীর্ঘদিন ধরেই ছিল। ভারতীয় পণ্য বর্জন থেকে শুরু করে অনেক কিছু, এবং অনেকগুলো ভুল তথ্যের এবং তথ্যের ভিত্তিতে সোশ্যাল মিডিয়ায় এইসব আলোচনার সয়লাব ছিল। তো ভারত ছাড়া যে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা কতটা দুরূহ, সেটা সম্ভবত বাংলাদেশ এখন খানিকটা টের পাচ্ছে, এবং ভারতের পক্ষ থেকে সেটাকে আসলে আরো বেশি রকমের টের পাওয়ার ক্ষেত্রে আমার কাছে মনে হয় তারা তাদের দিক থেকেও ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে। এখন সরকারের পক্ষ থেকে বিষয়গুলোকে দুই ধরনের বিষয় দেখি আমরা। একটা হলো ইগনোরেন্স, সরকার হয়তো প্রপারলি যারা বিজনেস পার্সন আছে তাদের কথাই শুনছে না, অর্থনীতিবিদদের কথাই শুনছে না। আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে সিপিডির ফেলো মিস্টার মুস্তাফিজুর রহমান সাহেব কিন্তু বলেছেন যে ক্ষতির ক্ষতিটা সবচেয়ে বেশি বাংলাদেশে হচ্ছে। এখন যে পণ্যগুলো নিষেধ করেছে সেগুলোর মধ্যে বেশিরভাগই পাট জাতের পণ্য, এবং সেটার জন্য একটা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি আমরা পড়বো, ক্ষতির সম্মুখীন আমরা হব।
এখন এই বিষয়টা থেকে উত্তরণের জন্য আরেকটা প্রতিবন্ধকতা যেটা হলো, সরকার রিসেন্টলি চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ জোট একটা তৈরি করেছে। এগুলো স্বভাবতই ভারতকে খুশি করার মতো কোনো বিষয় না। যদিও সেগুলো যদি আপনি অর্থনৈতিক জোট বা অন্য যে কোনো জোট তৈরি করেন, সেগুলো আমার কাছে মনে হয় যে এই সরকার অরাজনৈতিক, একদিক থেকে অরাজনৈতিক সরকার হবার কথা থাকলেও তারা যে প্রক্রিয়ায় সরকার মানে পরিচালনা করছে, তাদের মধ্যে অনেক বেশি আমরা রাজনৈতিক মনোভাব আমরা হলো যে প্রত্যক্ষ করছি। এখানে সাব্বির স্যার খুব ভালোই বলেছেন যে আসলে বিগত সরকার বা শেখ হাসিনার সরকার কিন্তু এই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক এবং হলো যে ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডারদেরকে ব্যালেন্স করে চলা, সেটা প্রপারলি করতে পারছিলেন, বা সেখানে হয়তো সেটা নিয়ে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যেতেই পারি। কিন্তু সরকারের দিক থেকে যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, সেটা হলো যে ভারতের সাথে যে ইস্যুগুলো ঝুলে আছে বা ভারতের সাথে বসা এবং সেটা নিয়ে কথা বলার জন্য যে যেভাবে দরকার সরকারের একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে যাওয়া, সেই জায়গাটাতে বোধহয় সরকার কোনোভাবে যেতে পারছে না। কারণ আপনি এইসব বিগত সরকার উৎখাতের পিছনে একটা কিন্তু বড় স্লোগান ছিল, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। কিন্তু সরকার কিন্তু ঢাকামুখী হচ্ছে না, এই সরকার যেটা হচ্ছে যেখানে পিন্ডি এবং বেইজিং মুখী হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় সরকারের যে কেমিস্ট্রি, যেটা যদি আমরা মনে করি যে অনুকূল পরিবেশ বলতে নির্বাচন, কারণ বাংলাদেশে কবে নির্বাচন হবে এটা সম্পর্কে কোনো পরিচ্ছন্ন ধারণা এখন পর্যন্ত আমরা পাইনি। সুতরাং শুধুমাত্র নির্বাচন নয়, সরকারের যে কৌশলগত আচরণ আছে সেই কৌশলগত আচরণে, কারণ নির্বাচন পর্যন্ত নির্বাচন হতে যদি 1 বছর লাগে, তাহলে 1 বছরকে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে? আমাদেরকে এই জায়গাটাতে সরকারকে সিরিয়াস হতে হবে। আপনি দেখেন এর মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে, যার কাজ সে করছে না। মানে আমেরিকার সাথে একটা আলোচনা হচ্ছে যে সেখানে নিরাপত্তা উপদেষ্টা বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করছে, বাণিজ্য উপদেষ্টা কোথায় আপনার? সুতরাং যার কাজ তাকে করতে হবে। এখন আমাদের এখানে এই যে ইগনোরেন্স, এই যে সরকারের যারা উপদেষ্টা আছেন তারা যে বিষয়ের মুখোমুখি হচ্ছেন না, বিষয়কে এড়িয়ে যাচ্ছেন, সেটার জন্য ফলাফল কিন্তু দেশের অর্থনীতিকে বহন করতেই হবে। জি, তানভীর হোসেন, আরেকটি বিষয় আসি, যেমনটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, ইউক্রেনের যে অভিযোগ গম আমদানি নিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, তারা বলছেন যে ইউরোপিয়ান ইউনিয়নের কাছে নিষেধাজ্ঞার দাবি জানাবে। এখন এখানে যে বিষয়টি হচ্ছে যে সামনে কিভাবে কি করবে সেটা আমরা দেখতে পারবো, কিন্তু এই যে ইউক্রেনের যে অভিযোগ অথবা তারা যেটি বলছে, তারা যে অভিযোগ বা দাবি করছে, এর পেছনে তৃতীয় কোনো পক্ষ বা তৃতীয় কোনো দেশের ভূ রাজনৈতিক ইন্ধন বা কোনো স্বার্থ হাসিলের কৌশল হিসেবে বিষয়টি উত্থাপন বা উপস্থাপন করা হচ্ছে বলে এমনটা মনে করেন কিনা আপনি, তানভীর হোসেন? না, আমি মনে করি না। কারণ হলো যে ইস্যুটা কিন্তু ইউক্রেনের ইস্যুটা একটু জটিল ইস্যু। এই অভিযোগটা তারা এর আগে রাশিয়ার বিরুদ্ধে করেছে। রাশিয়া তাদের যে ভূমি দখল করেছে, সেখানকার যে গমগুলো তারা যে রাশিয়া কালেক্ট করেছিল, সেগুলো রাশিয়া তো এত গম কনজিউম করবে না, তারা তো রপ্তানি করবে। এরপর তারা ফলো করছে যে এখানে কাদেরকে তারা রপ্তানি করছে, সেই রপ্তানিকে কিভাবে তারা হলো যে থামাতে পারে। এখন আমাদের জন্য খুব স্বাভাবিকভাবে আমাদের যারা ইম্পোর্টার আছে তারা কিন্তু সহজলভ্য, সহজ সোর্স বা যেখানে একটু কম দামে পাবে সেখান থেকে এই পণ্যটা আনবে। এখন এটা বাংলাদেশের দায়িত্ব না, বা বাংলাদেশের আমদানিকারকদের দায়িত্ব না। এটা হলো যে রাশিয়া কিভাবে সেটা কোন সোর্সের গম এখানে আপনার পাঠাচ্ছে। কিন্তু কূটনৈতিক শিষ্টাচার কিন্তু এই জিনিস না। কূটনৈতিক শিষ্টাচারের ক্ষেত্রে এই মানে দায়িত্বের বাইরেও কিছু দায়িত্ব থাকে। সেখানে সরকার কেন এতদিন চুপ করেছিল? ইউক্রেন যখন চিঠি দিচ্ছে তাদের দিল্লি দূতাবাসের মধ্য দিয়ে, তখন কিন্তু সরকারের প্রোয়েক্টিভলি এটা নিয়ে সরকারের কনসার্ন শো করা দরকার ছিল যে আমরা এই দায়িত্ব কোনোভাবে আমরা বহন করছি না, বা এই জায়গাটাতে ইউরোপিয়ান ইউনিয়ন সাজেস্ট করতে পারে যে আসলে ঠিক আছে, তাহলে এটাতে বাংলাদেশের করণীয় কি? কারণ আপনি এর আগে দেখেছেন যে বাংলাদেশে রাশিয়ান জাহাজ এসে ফিরে চলে গেছে, ভারতে চলে গেছে, সেটা কিন্তু এখানে আহ নিষেধাজ্ঞার কারণে এখানে আমরা পণ্য খালাস করতে পারিনি। সুতরাং এই বিষয়গুলোকে হালকা করে দেখার সুযোগ নেই।
আমাদেরকে অবশ্যই সিরিয়াসলি দেখতে হবে। আরেকটা বড় বিষয় হলো যে কোনো একটা ইস্যু হলেই অন্য কারো ইন্ধন আছে, এই ধরনের মানসিকতায় যাওয়া উচিত না। সবার আগে দেখা উচিত যে সেটা গ্র্যাভিটি কতখানি, সেখানে কতটা মনোযোগ সরকারের বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দেওয়া উচিত। এখন সেই জায়গাটাতে যদি আপনি কোনোই অ্যাক্ট না করেন, কোনোই চিঠি রেসপন্স না করেন, তাহলে আপনার তো ধরেই নিতে হবে যে সরকার এই বিষয়টাতে ওয়াকিবহাল আছে। জি, তানভীর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয় যে ইউক্রেনের যে ইস্যুটি, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, আমি তানভীর ভাইয়ের সাথে একমত। তিনি যেটা বলেছেন যে মানে আমরা এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পেছনে সবসময় ষড়যন্ত্র তথ্য খোঁজা ঠিক না আর কি। তো যে ঘটনাটা আমি আমি যতটুকু পত্রিকা মারফত বুঝতে পেরেছি, যে তার আগে আমি একটু বলে নিই যে আমাদের ফুড সাপ্লাইয়ের একটা বড় জায়গা হচ্ছে ইউক্রেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের সাপ্লাই চেনের একটা বড় আহ, জায়গা হচ্ছে ইউক্রেন। সুতরাং ইউক্রেনের সাথে যদি আমাদের অর্থনৈতিক সম্পর্কের জায়গাটা নষ্ট হয়, তাহলে এটা আমাদের সার্বিক বাণিজ্য না, শুধু আমাদের দেশের খাদ্য নিরাপত্তার উপরে একটা বড় ধরনের হুমকি পড়বে। আমি এত ডিটেলসে যাব না। আমি যেটা বলতে চাচ্ছি যে যদি বিষয়টা এরকম হয় যে ইউক্রেনের যে গম রাশিয়ার গমের সাথে মিশে এক ধরনের চৌর্যবৃত্তির মাধ্যমে এখানে গমটা এসছে, এবং সেটার সাথে যদি বাংলাদেশি ইম্পোর্টাররা জড়িত থাকে, তাহলে তো এটা ইন্টারন্যাশনাল যে বিজনেস এথিক্স, বিজনেস যে কর্পোরেট এথিক্স এর সাথে এটা সাংঘর্ষিক, এবং এটার জন্য আমাদের ক্ষতি হবে যদি সেটা ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের বিরুদ্ধে কোনো স্যাংশন আরোপ করে। এতে করে আমরা ক্ষতিগ্রস্ত হব, এবং যে ক্ষতির দায়ভার আমাদের ভোক্তার উপর এসেও পড়বে। সুতরাং আমি মনে করি যে সরকারের উচিত হবে খুব দ্রুত এই বিষয়ে আহ, সিদ্ধান্ত গ্রহণ করা। জি, ধন্যবাদ। তানভীর হোসেন, আরেকটি বিষয় নিয়ে আসি, যেটি নিয়ে বেশ অনেকদিন ধরে আলোচনা চলছে একটু। বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার আগে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনার ব্যাপারে আলোচনা হয়েছে। নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের উপস্থিতিতে শনিবার চট্টগ্রাম বন্দরে এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়, এবং এমন এক সময় আলোচনাটি হলো যখন বাংলাদেশের যে বামপন্থী রাজনৈতিক দল এবং সংগঠনগুলো তারা সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে রোড মার্চ কর্মসূচি করছে। আপনি নিশ্চয়ই দেখেছেন। এই যে নিউমোরিং টার্মিনাল আপাতত বন্দরের সহায়তার জন্য নৌবাহিনীর পরিচালনার যে বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন তানভীর হোসেন? ধন্যবাদ। আমাদের দেশে এটা একটা রাজনৈতিক অবস্থান যে কোনো কিছু হলে আমরা সামরিক বাহিনীকে এঙ্গেজ করে ফেলি। হ্যাঁ, তবে আমার কাছে যেটা মনে হয় যে এখানে কৌশলগতভাবে সরকার এই যে কারেন্ট যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাকে আসলে ওভারকাম করার চেষ্টা করছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে নৌবাহিনীর কাজ হলো সাগরের নিরাপত্তা প্রদান করা। মানে আমাদের যে সাগরের যে আমাদের মানচিত্রে যতখানি সাগর আছে সেটার নিরাপত্তা প্রদান করা। তাদের কিন্তু বন্দরের খালাসের প্রক্রিয়াটাতে তাদের যোগ দেয়া সম্ভবত এক ধরনের স্বস্তি দিবে। কিন্তু আমি মনে করি যে টেকনিক্যালি ক্যাপাসিটি তৈরির ক্ষেত্রে, কারণ তাদের তো এই ক্যাপাসিটিটা তৈরি করার দরকার নেই। আপনার এই ক্যাপাসিটিটা তৈরি করতে হবে সরকারের অন্য প্রতিষ্ঠানগুলোকে, যারা অলরেডি এই বিষয়গুলোকে ডিল করছে। এখন প্রবলেম হলো যে যখনই আপনি একটা বিষয়কে প্রবলেমেটিক ধরে নিচ্ছেন, তখন সেখানে সেনাবাহিনীকে এঙ্গেজ করে সেটাকে সেনাবাহিনীকে সামনে রেখে যে অ্যাভয়েড করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আমার কাছে মনে হয় যে সাস্টেইনেবল না। এতে যেটা হয় যে আমরা সবসময় অন্যান্য দেশে দেখছি, পাকিস্তানের ক্ষেত্রে আপনি এসব এক্সাম্পল চলে আসে, যখন আপনি সামরিক বাহিনীকে ওভার এম্পাওয়ার্ড করবেন তখন কিন্তু এই সব প্রক্রিয়ার সাথে সামরিক বাহিনী জড়িত হতে থাকবে। সো আপনি একদিকে চাইবেন যে গণতন্ত্রের উত্তরণের দিকে, আরেকদিকে আপনি সামরিক বাহিনীকে সব জায়গাতে আপনি ইন্টারফেয়ার করার সুযোগ দিয়ে দিবেন, ইনভাইট করে আপনি নিয়ে আসবেন। সেটা তো আসলে আপনার যে যে ক্যাপাসিটি, যে টেকনিক্যাল ক্যাপাসিটিটা আপনার তৈরি হওয়া উচিত, সেই জায়গাটাতে আপনি সেরকম প্রফেশনাল তৈরি করতে পারবেন না। আর প্রফেশনাল যদি তৈরি করে না যায়, তাহলে সেই লক্ষ্য থেকে আপনি
বিচ্যুত হবেন। আরেকটা বড় বিষয় হলো যে নিজের ইন্টারনাল প্রবলেম গুলোকে সলভ না করে এই যে দুবাইয়ের সাথে একটা প্রক্রিয়া যে আলোচনা শুরু হয়ে গেল, তারা এখানে ভিজিট করে গেল, আগে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলোকে আগে সমাধান করা দরকার। তবে আমি বিশ্বাস করি যে যদি এই যে অস্থায়ী সমাধান যেটা হয়েছে, এই প্রক্রিয়াতে যখন নির্বাচিত সরকার আসবে তারা সম্ভবত সুযোগ পাবে এটার একটা পরিপূর্ণ একটা সমাধান বা বিকল্প চিন্তা করার। জি, তানভীর হোসেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনিও সাথে থাকবেন। আমরা একটি বিরতি নিব, বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরো কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। TBN24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। বিরতির পর আমি একটু ডক্টর সাব্বির আহমেদ আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম বিরতির আগে তানভীর হোসেনের সাথে, চট্টগ্রামের নিউ মেরিন টার্মিনাল আপাতত সহায়তার জন্য নৌবাহিনীর পরিচালনায় দেয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? না দেখুন, আমি নিউ মেরিন টার্মিনাল এর বিষয়টাকে আমি এভাবে দেখি যে এটার যদি আমাদের দেশের জন্য অর্থনৈতিকভাবে যদি সম্ভাবনা হয়, এবং এর যে যে কথাটা এখানে এসছে যে এর ক্যাপাসিটি যদি ধরুন মানে চাহিদার তুলনায় যদি কম থাকে, তাহলে সেটার ক্যাপাসিটি ডেভেলপ করে এই টার্মিনালটাকে একটা আন্তর্জাতিক মানসম্মত করা যেতে পারে। কিন্তু এই বিষয়গুলো আমার মনে হয় যে এই ধরনের টার্মিনাল এটাকে কিভাবে ব্যবহার করা হবে না না কিভাবে ব্যবহার করা হবে, কিভাবে ব্যবহার করা হবে না, এই বিষয়টি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে এইটা আসলে পরবর্তী যদি নির্বাচিত সরকার এই সিদ্ধান্তটা নেয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা অধিকতর কাম্য হবে আমাদের সকলের জন্য। আর যে কথাটি তানভীর ভাই বলেছেন যে আসলে মানে আমরা আমরা যত ডেমোক্রেটাইজেশনের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রায়নের কথা বলার অর্থ হচ্ছে যে আমরা আমাদের সিভিলিয়ানদের উপরে আমাদের আত্মবিশ্বাসটাকে আমরা বাড়াতে চাই, বা তাদের তাদের ক্যাপাসিটির উপরে আমরা ভরসা করতে চাই। আমরা যে কোনো রাস্তাঘাট নির্মাণ করার জন্য বা ধরুন এই ধরনের টার্মিনালের ক্যাপাসিটি বৃদ্ধির জন্য যদি আমরা সামরিক বাহিনীর সক্ষমতাকেই নির্ভর করতে হয়, তাহলে আমরা কত দূর এগুলাম আসলে? আমরা আমাদের দেশের এই গণতান্ত্রিক সম্ভাবনাকে কতটুকু আমরা ব্যবহার করতে পেরেছি বা পারলাম? সুতরাং এইটা আমার মনে হয় যে এই সিদ্ধান্তটা এই সরকার না নিয়ে এটা পরবর্তী সরকারের জন্য রেখে দেওয়াটাই আমার মনে হয় এটা ওয়াইজ ডিসিশন হবে বলে আমি মনে করি। জি, ডক্টর সাব্বির আহমেদ, আরেকটি বিষয় একটু আপনার কাছে আসি। জাতীয় রাজস্ব বোর্ডের যে চেয়ারম্যান, তাকে অপসারণ এবং সব পক্ষের অংশগ্রহণের ভিত্তিতে রাজস্ব খাতের সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা, এবং এটি আগামীকাল রোববারও চলবে। ব্যবসায়ীরা বলছেন, যেমনটা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, যে এনবিআর এর এই অচল অবস্থার কারণে দৈনিক 2500 কোটি টাকার বাণিজ্য ব্যাহত হচ্ছে। এনবিআর এর এই অচল অবস্থা কাটাতে সরকারের তৎপরতা কতটা দেখতে পাচ্ছেন ডক্টর সাব্বির আহমেদ? না, আমি তো কয়েকদিন যাবতই এই বিষয়টা লক্ষ্য করছি। আমি প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, তো এটা খুবই দুঃখজনক যে এই ধরনের একটা খুবই জাতীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের উপরে আসলে আমাদের দেশের জাতীয় অর্থনীতির গতিশীলতা নির্ভর করে, সেরকম একটা প্রতিষ্ঠান প্রায় অচল অবস্থার মধ্যে পড়ে রয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা মানে যে যে বিষয়টি নিয়ে সংকটটা তৈরি হয়েছে, যে এখনকার এনবিআর এর যে চেয়ারম্যান, তাকে বোধহয় এনবিআর এর লোকজন চাইতেছে না। জি, সুতরাং এই বিষয়টাকে তো আমার মনে হয় যে দ্রুত সমাধান করা সরকারের জন্য এমন কোনো কঠিন সিদ্ধান্তের বিষয় না। তাহলে এত সময় নিচ্ছেন, সেটা আমার কাছে, আমি যেভাবে জিনিসটাকে বুঝতেছি যে মানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই সরকারের এক ধরনের দুর্বলতা রয়েছে বলে আমি মনে করি। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার কোন রকম মানে দুর্বলতার পরিচয় দেওয়া, এটা এই মুহূর্তে আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয়। যখন দেশ একটা আপনার আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যখন দেশে সুশাসনের সংকট প্রবল,
আমাদের রাষ্ট্রের জাতি মানে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই যদি মানে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো দেশের অবস্থা সামনে আরো খারাপ হবে বলে আমি মনে করি। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনি যে কথাটি বললেন ঠিক এই জায়গা থেকে আমি একটু তানভীর হোসেন আপনার কাছে যাই। এনবিআর এর বিষয়ে আপনি বলবেন, সাথে একটু যোগ করে ডক্টর সাব্বির আহমেদ যেমনটা বলছিলেন অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা, যেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম এই পর্যন্ত, ভারত, ইউক্রেনের যে অভিযোগ, তারপরে বন্দরের যে ইস্যু, এখন এনবিআর এর অবস্থা, কিছুদিন আগে আমরা সচিবালয়েও দেখেছি আন্দোলন করতে কর্মচারীদের, সব কিছু মিলিয়ে আমরা যদি সব বাদও দেই, বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা অথবা অর্থনৈতিক চ্যালেঞ্জ আপনি কিভাবে দেখছেন তানভীর হোসেন? যদি কয়েক মাস অথবা কয়েক বছর পরেও বলি যে খুব দূরে না, খুব স্বল্প সময়ের ব্যবধানে কতটা চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে, তানভীর হোসেন? আহ, আমার কাছে মনে হয় যে আমরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। এটা সমস্যা পড়তে পারে ব্যাপারটা বললে হয়তো সমস্যাটা সামনে অপেক্ষা করছে আমাদের জন্য, কিন্তু আমি যতখানি দেখছি সেটা হলো আমরা সেই সমস্যার মধ্যে আছি। বাংলাদেশের এর আগে যে অর্থনৈতিক ক্যাপাসিটিটা ছিল, সেই ক্যাপাসিটির কারণে আমরা এখনো টের পাচ্ছি না। টের পাওয়াটা আমরা শুরু করব, হয়তো অতি শীঘ্রই আমরা টের পাওয়া শুরু করবো, এবং আমরা সেই পথে যাচ্ছি। সমস্যাটা কিন্তু আসলে রাজস্ব বিভাগের সমস্যা না। সমস্যা হলো সরকারের রাজনৈতিক বিচক্ষণতা এবং রাজনৈতিক সিদ্ধান্তের সমস্যা। দেখুন, যে কোনো বিষয়ে আমরা যখন একটা পরিবর্তন চিন্তা করি, সংস্কার চিন্তা করি, গ্লোবালি একটা টার্ম খুব ভালোভাবে বলা হয় চেঞ্জ ম্যানেজমেন্ট। মানে আপনি চাইলে রাতারাতি কোনো কিছু চেঞ্জ করা যাবে না, সেটাকে যথেষ্ট সময় দিতে হবে। সেই সেটার সাথে যে স্টেক হোল্ডাররা আছে তাদেরকে ট্রেন করতে হবে। ট্রেন করে আপনি ধীরে ধীরে সেই যে আপনার যে কাঙ্ক্ষিত যে পরিবর্তনটা আপনি করতে চাচ্ছেন সেখানে আপনি যেতে পারবেন। সমস্যাটা শুরু হয়েছে এনবিআর এর রিফরমেশন নিয়ে। এখন সেই রিফরমেশনটা এনবিআর এর কর্মচারীরা মানে না। সুতরাং এই যে আপনি হুট করে বলবেন যে আগামীকাল থেকে এটা শুরু হয়ে যাবে, আগামীকাল থেকে ওটা শুরু হয়ে যাবে, এভাবে কোনো রাষ্ট্র কোনোভাবেই পারেনি। এর আগে আমরা দেখেছিলাম যে সরকার করেছিল, আপনার অটোরিকশা বন্ধ করেছিল, রাতারাতি সিদ্ধান্ত বদলাতে হয়েছে। কারণ যে কোনো সিদ্ধান্তের যে প্রভাবটা পড়বে, সেই প্রভাব সম্পর্কে সচেতন থেকে তারপর সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি মনে করি যে বাংলাদেশের কে নিয়ে যে যে পরিমাণ ইন্টারন্যাশনাল রিপোর্ট হতো, আপনি গত 3 বছর আগের রিপোর্ট আর এখন এই 3 বছর, মানে গত 1 বছরের রিপোর্ট আপনি যদি পাশাপাশি রাখেন, তাহলে দেখবেন যে আমাদের অর্থনৈতিক সাফল্যের রিপোর্টের তুলনায় আমরা এখন মূলত আমাদের যে সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে জটিল অবস্থায় আছি সেটাকে নিয়ে আসলে বেশি রিপোর্ট হচ্ছে। সুতরাং আমার কাছে মনে হয় যদি এভাবে চলতে থাকে, আমি দু একটা এক্সাম্পল আপনাকে দেই। অলরেডি বাংলাদেশের নাগরিকদের ভিসা নিষেধাজ্ঞা সরাসরি না হলেও কয়েকটা দেশ সরাসরি দিয়েছে, কিন্তু ভিসা পাওয়ার হার অনেক কমে গেছে। সো এই যে মানুষের আপনার হলো যাওয়া আসার সুযোগ কমে যাচ্ছে, গার্মেন্টস এর ব্যবসায়ীরা ব্যবসা হারাচ্ছে, তো এই যে লোকগুলো বেকার হচ্ছে, এগুলো সবকিছুরই প্রভাব আমার মনে হয় অলরেডি অর্থনীতিতে পড়তে শুরু করছে। এবং ব্যাপকভাবে হয়তো নির্বাচন যত দীর্ঘায়িত হবে, সে প্রভাব আরো ব্যাপকভাবে বাংলাদেশের নাগরিকদের উপরে সে প্রভাবটা পড়তে শুরু করবে। সেটার জন্য মানে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় যেটা, সরকার কোনোভাবে সেদিকে প্রস্তুতি নিয়েছে বা সরকার কোনো একটা উদ্যোগ গ্রহণ করেছে সেরকম কোনো নজির আমরা এখন পর্যন্ত আনফরচুনেটলি আমরা এখন পর্যন্ত পাইনি। জি, তানভীর হোসেন, একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আসি, পরে ডক্টর সাব্বির আহমেদের কাছেও যাব একই বিষয় নিয়ে। ঢাকার বিজয় সরণিতে ভেঙে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুঞ্জয় ভাস্কর্যের জায়গায় গড়ে তোলা হবে জুলাই শহীদদের স্মরণে ভাস্কর্য উন্মুক্ত স্থান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ভাস্কর্য নির্মাণ করবে। এটির পরিকল্পনা ও নকশা তৈরি করা হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার কর্পোরেশন মৃত্যুঞ্জয় ভাস্কর্যের বাকি 7টি দেয়াল ভেঙে ফেলেছে। এটি নিয়ে আমরা নানা ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। তানভীর হোসেন, আপনি কি বলবেন এই ব্যাপারে? ধন্যবাদ। প্রথমত হলো মৃত্যুঞ্জয় ভাস্কর্যটা বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা জাতির কৃষ্টি, কালচার এবং মুক্তিযুদ্ধের সাথে এক ধরনের প্রতারণা করা হলো, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে এক ধরনের প্রতারণা করা হলো।
এবং আপনাকে মনে রাখতে হবে সেটা হিস্ট্রি কিন্তু গতকালকে যে ভাঙা হয়েছে ওর মধ্যে দিয়ে হিস্ট্রি শেষ হয়নি, আরেকটা অধ্যায় শুরু হয়েছে। সরকারকে প্রস্তুত থাকতে হবে সেটার পরবর্তী ধাপে সরকার সেটার প্রতিক্রিয়া কিভাবে আসে সেটা অবশ্যই সরকারকে সেই জন্য মাথায় রাখতে হবে। কারণ এটা এখানেই কেন করতে হবে? এই জায়গাটার নাম বিজয় সরণি, এখানে মৃত্যুঞ্জয় ভাস্কর্য ছিল, ভাস্কর্যটা ভাঙা হয়েছে। সেখানে মুক্তিযুদ্ধের যে ভাস্কর্যের লাগোয়া যে অন্যান্য অংশগুলো ছিল সেগুলো কেন মানে আপনি মুক্তিযুদ্ধের উপরে কেন আঘাত করবেন? এবং আমরা এই প্রথম থেকে কিন্তু এই সরকারকে আমরা বলছি বা আমরা দেখছি যে যতগুলো সিম্বল যেগুলো বা যতগুলো তথ্য, যতগুলো ভিজুয়াল যেগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে, যতগুলো স্মারক বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধারণ করে, সরকারের মধ্যে সরকার এই সেগুলোর উপরে আঘাত করে যাচ্ছে এবং করে যাচ্ছে। সো মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ভেঙে ফেলা, এগুলোর মধ্যে দিয়ে সরকার তার অবস্থান পরিষ্কার করেছে, কিন্তু জনগণ কিন্তু এখন পর্যন্ত কোনো রিয়াকশন জনগণ কিন্তু সেভাবে দেয়নি। আমরা যতখানি আলোচনায় শুনছি সেখানে বুদ্ধিভিত্তিক আলোচনা হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে মানুষ ইয়ে করছে, কথা বলছে। সরকারকে আমি বলবো যে আপনারা প্রস্তুত থাকেন, অবশ্যই সেটার রিটার্ন আপনারা নিশ্চয়ই একদিন আপনারা পাবেন। কারণ কোনো অপকর্মই, আমি এটাকে নিশ্চিতভাবে বলতে চাই, এটা একটা ধৃষ্টতা, এটা একটা দেশের স্বাধীনতার উপরে এটার একটা আঘাত, এবং এই আঘাতের জবাব বাংলার জনগণ অবশ্যই একদিন পরিপূর্ণভাবে পরিশোধ করবে। কারণ এখানে আপনি বঙ্গবন্ধুকে হত্যার পরে ইন্ডিমনিটি দিয়ে, অধ্যাদেশ দিয়ে আপনি কিন্তু পার পেয়ে যান নাই। সুতরাং এই যে জায়গাগুলো হয়েছে সেগুলো অবশ্যই, সেগুলোর রিটার্ন এই সরকারের সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে অবশ্যই এগুলো ফেস করতে হবে বলে আমি মনে করি। জি, ডক্টর সাব্বির আহমেদ, একই বিষয়ে আপনি কি বলবেন? আমি তানভীর ভাই যে কথাগুলো বললেন এগুলো আমি এগুলোর সাথে সম্পূর্ণ একমত। আমি যেটা বলতে চাই যে যে কথাটা তানভীর ভাই বলেছেন যে এই যে ভাস্কর্য, বঙ্গবন্ধুর ভাস্কর্য, যে ভাস্কর্য দেয়াল ভাঙা হয়েছে আপনি বলুন, এটা তারা আসলে কি তারা বলতে চান, কি প্রমাণ করতে চান? যেটা আমরা দীর্ঘদিন ধরেই যে জিনিসটা আমাদের কাছে পরিষ্কার হচ্ছে সেটা হলো যে আসলে তারা ইতিহাসকে মুছে দিতে চান। বাংলাদেশের একটা ইতিহাসের যে অবিচ্ছেদ্য অংশ, সেই অংশটাকেই তারা নিশ্চিহ্ন করে দিতে চান। কিন্তু এটা কি কোনোদিন সম্ভব? যে বঙ্গবন্ধুর ভাস্কর্য তারা ভাঙতে চান বা ইতিমধ্যে বিজয় সরণিতে হয়তো ভেঙেছেন, আমি দেখিনি অবশ্য এখনো সেখানে গিয়ে। কিন্তু এটা কি বঙ্গবন্ধুকে কি আপনি ইতিহাস থেকে দূরে সরিয়ে দিতে পারবেন? এটা কোনোদিনও সম্ভব? তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন, এবং এটা করার মধ্য দিয়ে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানটা যে হলো, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের মধ্যে যে রিকনসিলিয়েশন, সবার মধ্যে যে সংহতিটা তৈরি হওয়ার সম্ভাবনা ছিল, এই সংহতি সুদূর পরাহত হয়ে গেল। এই যে শুরু হলো আপনার, এগুলো করার মধ্য দিয়ে যেটা তানভীর ভাই তার বক্তব্যেও ইঙ্গিত করেছেন যে আমাদের বাংলাদেশে যে আমরা দীর্ঘদিন ধরে যে সংঘাতময় রাজনীতি দেখেছি, এই সংঘাত আরো অধিকতর বৃদ্ধি পাবে, এবং সেটা হয়তো আমাদের জীবদ্দশার, আমরা যে কয়দিন বেঁচে আছি সে তো এই সময়ে তো দেখবই, আমাদের মৃত্যুর পরে আমাদের পরবর্তী জেনারেশন হয়তো বাংলাদেশে আর পিস দেখতে পারবে কিনা, আমি এই বিষয়ে খুব সন্দিহান হয়ে যাচ্ছি ক্রমাগতই। জি, ডক্টর সাব্বির আহমেদ, আপনি যে কথাটা বলছেন এই জায়গা থেকে আমি আরেকটি প্রশ্ন একটু আসি, তানভীর হোসেন আপনার কাছে আসি। সাবেক সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেফতারের আগে কথিত মবের হেনস্থার প্রসঙ্গ ধরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, মব তৈরি করে কোনো ব্যক্তির গলায় জুতার মালা পরানোর যে উদাহরণ তৈরি হচ্ছে তা ফেরত আসবে। এই যে তিনি যে কথাটি বললেন, তার এই বক্তব্য আপনি কিভাবে দেখেন তানভীর হোসেন? এটা আমি আমি যেটা মনে করি, আসলে প্রত্যেকটা অ্যাকশনেরই তো সমান এবং বিপরীত রিয়াকশন আছে। সো এটা এখন বিষয়টা হলো কিভাবে আসবে, কবে আসবে, কখন আসবে, সেসব আলোচনায় আমরা না যাই। কিন্তু একটা বড় বিষয় হলো যে আপনি যখন
একজন সম্মানিত মানুষকে বিচার বহির্ভূত ভাবে, আইন বহির্ভূত ভাবে যখন আপনি তার উপরে এই ধরনের মব ভায়োলেন্স আপনি যখন চালান, তখন কিংবা আপনি সেই মব ভায়োলেন্স কে সমর্থন করেন, কিংবা আপনি সেই মব ভায়োলেন্সের প্রতি আপনি খানিকটা নীরবতা পালন করেন, কিংবা আপনি মব ভায়োলেন্স কে আপনি প্রেসার গ্রুপ বলে চালিয়ে দিতে চান, তাহলে সরকারকে মাথায় রাখতে হবে ইতিহাস পুনর্বার আবার তৈরি হবে। তখন এই প্রেসার মাপতে কিন্তু লোকজন চলে আসবে। একটা বড় বিষয় হলো যে মানে আমরা যে এই সমস্যাটা দেখছি সেটা হলো যে আজকে যে আমি কথা বলছি এখানে, কিংবা সাব্বির স্যার এখানে কথা বলছেন, আমরা কি নিশ্চিত আগামীকালকে আমাদের গলায় জুতার মালা পরানো হবে না? কিংবা আপনি কতটা নিশ্চিত যে আপনার গলায় জুতার মালা পরানো হবে না? আমরা তো এখানে প্রকাশ্যে সরকারের সমালোচনা করছি। তাহলে এই যে মানুষগুলো কথা বলছে, কিসের স্বার্থে কথা বলছে? দেশের স্বার্থে কথা বলছে। দেশের স্বার্থ যদি বড় হয়ে থাকে, তাহলে দেশের স্বার্থে আপনি অবশ্যই বিচার বিভাগকে আরো যথেষ্ট শক্তিশালী করেন, আপনি সেখানকার প্রক্রিয়াগুলো চেঞ্জ করেন। কিন্তু আপনি একজন বন্দির গায়ে ডিম ছুঁড়ে মারা, আপনি কাঠগড়াতে উকিলকে দাঁড়াতে না দেয়া, আপনি লাঞ্ছিত করা, সেগুলোর অধিকার কিন্তু আপনি দেননি। মানহানি করা, সেগুলোর সাংবিধানিক অধিকারের পরিপন্থী কাজ আপনি করছেন, এবং সেটাকে জাস্টিফাই করছেন আপনি প্রেসার গ্রুপ আপনি বলে। যেটা বলছেন, অনেকের এর জবাব হচ্ছে যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অথবা তার আগেও যখন যারা অন্য সরকার ছিল, বিএনপি ছিল, অথবা বিভিন্ন সময়, সেই সময় জিনিসগুলো হয়েছে, কিন্তু তখন তো এতটা প্রতিক্রিয়া তারা দেখতে পাননি। তারা যেটি বলতে চাচ্ছেন আর কি, অনেকেই বলতে চাচ্ছেন, তানভীর হোসেন। আমার মনে হয় যে আমরা অবশ্যই আওয়ামী লীগের সময়টা তো আমরা দেখেছি, কিন্তু এই যে প্রক্রিয়াতে হচ্ছে, এখন যে প্রক্রিয়াতে হচ্ছে, সেগুলোর আপনি উদাহরণ দেখান, সেগুলো আপনি স্পেসিফিক উদাহরণ দেখান। আমাদের যেটা সমস্যা হয়েছে যে আমরা যখনই একটা বিষয় হয় তখনই আমরা বলি যে 15 বছর কোথায় ছিলেন, 15 বছর কি করেছিলেন। তো এগুলো আসলে অবশ্যই একটা অপরাধকে দিয়ে আরেকটা অপরাধকে জাস্টিফাই করা যাবে না। আওয়ামী লীগ গুমখুনের অভিযোগ আছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তাহলে কি আপনি কি একই বিষয়কে পুনর্বার করবেন? তাহলে আবার যে প্রবলেমটা হচ্ছে যে যখনই আমরা কোনো একটা সামাজিক অপরাধ বা নৈতিক অপরাধ আমরা দেখি সমাজে সংগঠিত হচ্ছে, তখন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করি। আমি মনে করি যারা জাস্টিফাই করার চেষ্টা করছে তারা কিন্তু এক ধাপ এগিয়ে। তাদেরকে সবার আগে সচেতন হতে হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে আপনি কোনোভাবে অপরাধকে জাস্টিফাই করতে পারবেন না। আওয়ামী লীগ করেছে বলে আপনি করবেন, সেই স্বাধীনতা আপনাকে দেওয়া হয়নি। স্বাধীনতার মানে কিন্তু সেটা না। আর যেটা হয়েছে যে আপনি দেখেন, আমাদের দেশের বিচারের মধ্যে কি কখনো মানে ময়দানের মধ্যে জবাই করার রীতি আছে? নাই। আমাদের সংবিধান অনেক বেশি আধুনিক, এবং অনেক বেশি আপনার সবগুলো সব অপরাধী এবং যে অপরাধ কাঠামো আছে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে সেটা নিয়ে যথেষ্ট ডিটেল ভাবে কাজ করা আছে। সেখানে অপরাধীরও কিন্তু আপনার আত্মপক্ষ স্বীকারের সুযোগ আছে। এখন আপনি যখন এই মব ভায়োলেন্স করবেন, তখন তো আপনি তাকে সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিচ্ছেন না। আপনি একজন বৃদ্ধকে ধর্ম অবমাননার জন্য আপনি তাকে মব ভায়োলেন্স করছেন, সে অধিকার তো আপনাকে কেউ দেয়নি। সো আমার কাছে মনে হয় এগুলো সবচেয়ে দুটো জায়গায় সমস্যা হচ্ছে। সরকার কিন্তু শক্তভাবে কথা বলছে না, আমরা বারবারই বলছি সরকার শক্তভাবে কথা বলছে না। আমরা দেখেছি যে সেনাপ্রধান যখন কথা বলেছেন, তারপরে আরো মব ভায়োলেন্স উস্কে যাচ্ছে। এগুলো খুবই দ্রুত নিয়ন্ত্রণ হওয়া উচিত। জি, ধন্যবাদ। তানভীর হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সাব্বির আহমেদ, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। দুজনই ভালো থাকবেন। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে এবং কথা হবে। আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। ভালো থাকবেন দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ থাকলো। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।